নমস্কার বন্ধুরা, মনের মধ্যে বাংলার এই সপ্তাহের ভিডিও নিয়ে আমি অনুরাধা এসেছি। আর এই সপ্তাহে একটা নতুন কিছু তোমাদের কাছে নিয়ে আসবো। ভাবছো এই বছর অনেক কিছু নতুন হচ্ছে, কিন্তু হ্যাঁ সত্যি অনেক কিছুই এই বছরে আমি করছি, যেগুলো প্রথমে যখন এই ভিডিওগুলো শুরু করেছিলাম তখন একেবারেই ভাবিনি। আমি আজকে নতুন যেটা নিয়ে আসবো, যে রায় ফ্যামিলির একটা নতুন দিক আমি উন্মোচন করব। আজকে রায় ফ্যামিলির একটা নতুন সদস্যকে আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তিনি হচ্ছেন সত্যজিৎ রায়, স্বনামধন্য পরিচালক এবং ভীষণ ভালো এবং বাঙালিদের ভীষণ প্রিয় একজন লেখক। তোমাদের বলেইছি যে উনি ফেলুদা চরিত্র সৃষ্টি করেছেন। ফেলুদা হচ্ছে বাঙালিদের প্রিয় গোয়েন্দাদের মধ্যে একজন। কিন্তু আজকে আমি শুরু করব একটা বাচ্চাদের গল্প নিয়ে। সত্যজিৎ রায় ফেলুদা ছাড়াও আরও অনেক ছোট ছোট গল্প লিখেছেন, সেগুলো কিশোর বয়সেও পড়া যায়, আবার বড় বয়সেও পড়া যায়। ভীষণ ভালো, এক একটা ফ্লেভারের একটা নতুন জিনিস তুলে ধরেছেন। এমন অনেক অনেক অদ্ভুত অদ্ভুত কনসেপ্ট যেগুলো আগে কোনোদিনও শুনিও নি, সেগুলো উনি এনেছেন। কিন্তু আজকে একটা খুব সিম্পল একটা গল্প, কিন্তু আমার নিজের বা ছোটোবেলার পর একটা খুব আনন্দের প্রিয় গল্প, সেইটা তোমাদের কাছে আনবো। সে গল্পটার নাম হচ্ছে সদানন্দের ক্ষুদে জগৎ। আর এইটা হচ্ছে গল্পটার নাম আরও এক ডজন। এরকম 12টা করে গল্পের এরকম অনেকগুলো বই লিখেছেন উনি। আরও 12, এবারও 12, আরও এক ডজন এরকম। তো তারপর সেগুলো পরে একসঙ্গে হয়তো বেরিয়েছে, কিন্তু এইটা আমার কাছে আছে আরও এক ডজন। সেখান থেকে সদানন্দের ক্ষুদে জগৎ। সদানন্দ একটি বাচ্চা ছেলে। সদা মানে হচ্ছে সবসময়ের আনন্দ, মানে তো তোমরা জানো। তো সেই বাচ্চা ছেলের নাম হচ্ছে সদানন্দ, এবং এই গল্পটা পুরো তার জবানিতে, মানে যেন সে আমাদের গল্পটা শোনাচ্ছে এইভাবে। ক্ষুদে মানে হচ্ছে ছোট্ট, জগৎ মানে হচ্ছে পৃথিবী। তো সদানন্দের ছোট্ট পৃথিবী, হ্যাঁ, বা সদানন্দের জীবনের কিছু একটা খুব সুন্দর ঘটনা নিয়ে ও গল্পটা বলবে, সেইটা আমরা পড়বো। এটা লম্বা গল্প হবে, তাই আমরা এটা পার্টে পার্টেই পড়বো। কিন্তু আমি অনেকদিন ধরেই তো ভেবেছিলাম যে সত্যজিৎ রায়ের গল্প তোমাদের কাছে আনবো, আর কেন জানি না প্রথমে মনে হলো আমার প্রিয় গল্পটা দিয়ে শুরু করি। ভীষণ ভালো ভালো ভীষণ ভীষণ বিখ্যাত সব গল্প আছে এই বইটার মধ্যে। আশা করি কোনো না কোনো সময় সেগুলোও আনতে পারবো। যাই হোক, আমি শুরু করছি। এক একটা করে প্যারাগ্রাফ পড়বো, আর তারপর তোমাদের সঙ্গে সেগুলো নিয়ে কথা বলবো। আজ আমার মনটা বেশ খুশি খুশি, তাই ভাবছি এই বেলা তোমাদের সব ব্যাপারটা বলে ফেলি। আমি জানি তোমরা বিশ্বাস করবে, তোমরা তো আর এদের মতো নও। এরা বিশ্বাস করে না, এরা ভাবে আমার সব কথাই বুঝি মিথ্যে আর বানানো। আমি তাই এদের সঙ্গে কথাই বলি না। তো মনে হচ্ছে যেন সদানন্দ আমাদের সঙ্গে কথা বলছে। আমরা পাঠক, কিন্তু আমরা ওর বন্ধুও। হয়তো ভাবছে যে আমরা ওর সমবয়সী, অথবা ভাবছে ওর দলের লোক, বা অথবা ভাবছে যেই হোক আমরা ওকে বিশ্বাস করব। ওর কথাগুলো যদি অন্যরকম অদ্ভুত লাগেও, তাহলে ওকে বিশ্বাস করবো, সেই ভরসা নিয়ে কিন্তু ও গল্পটা বলা শুরু করছে। এখন দুপুর, তাই এরা কেউ আমাদের ঘরে নেই। বিকেল হলেই আসবে। এখন আছি আমি, কেবল আমি আর আমার বন্ধু লাল বাহাদুর সিং। কাল কি ভাবনাটাই ভাবিয়েছিল ও আমাকে। ও যে আবার ফিরে আসবে তা ভাবতেই পারিনি। ওর ভীষণ বুদ্ধি, তাই ও পালিয়ে বেঁচেছে। আর কেউ হলে এতক্ষণে মরে ভূত হয়ে যেত। কেউ তো আছে ওর বন্ধু ওর সঙ্গে, যার প্রাণ সংশয় হয়েছিল একদিন আগে, এবং সেইটা নিয়েই ও বলছে। এই দেখো, বন্ধুর নামটা বলে দিলাম, আর আমার নিজের নামটাই বলা হলো না। আমার নাম শ্রী সদানন্দ চক্রবর্তী। শুনলেই দাড়িওয়ালা বুড়ো বলে মনে হয় না? আসলে আমার বয়স কিন্তু 13। নাম যদি বুড়োটা হয় তো আমি কি করব? আমি তো আর নিজের নাম নিজে দেইনি, দিয়েছিলেন আমার ঠাকুমা। তো ওর নিজের নামটা যে পছন্দ নয় বোঝা গেল। হ্যাঁ, যাই হোক, সাথে সাথে উনি বলছে পরের প্যারাগ্রাফে যে কেন পছন্দ নয়। অবশ্যই উনি যদি আগে থেকে টের পেতেন, উনি মানে এখানে ওর ঠাকুমার কথা বলছে, অবশ্যই উনি যদি আগে থেকে টের পেতেন যে নামটার জন্য আমার খুব মুশকিল হবে, তাহলে নিশ্চয়ই অন্য নাম দিতেন। উনি তো আর জানতেন না যে সবাই খালি আমার পিছনে লাগবে আর বলবে তোর নাম না সদানন্দ, তবে তুই এমন গোমরাভূত কেন রে? মুখে হাসি বুঝি তোর পুষ্টিতে নেই? তো ওর বন্ধুরা ওকে খ্যাপায়। ওর বন্ধুরা ভাবে যে ওর নাম সদানন্দ মানে ওকে সবসময় হেসে হেসে থাকতে হবে। হ্যাঁ, যে তুই এত মুখ গোমরা করে থাকিস কেন? পুষ্টিতে নেই নাকি? পুষ্টি মানে একটা জন্মের সময় একটা কিছু লেখা, মানে জ্যোতিষীরা একটা কিছু তৈরি করে, সেটা তার প্রতিটা মানুষের জন্য আলাদা হয়। যাই হোক, বন্ধুরা বলতে চায় যে তুই কখনো হাসিস না কেন? অনেকে খুব কম হাসে। সত্যি, যদি এদের যদি একটুও বুদ্ধি থাকে, খালি খ্যাঁক খ্যাঁক করে খ্যাঁকশালের মতো হাসলেই বুঝি আনন্দ বোঝায়? সব রকম আনন্দে কি আর হাসা যায় না হাসা উচিত? ভীষণ মানে ম্যাচিওর, ভীষণ পরিণত বুদ্ধি। ও বলছে সবসময় কেউ হাসে না, হাসা যায় না, হাসা উচিতও নয়।
একটা 13 বছরের বাচ্চার এতটা বুদ্ধি, এতটা মানে ভাবনা চিন্তা, এটা কিন্তু খুব লক্ষণীয়। তারপরের প্যারাগ্রাফটা পড়ছি। এবার ও বলছে কিছু কিছু কারণ যেখানে ওর নিজের হাসি পায়। যেমন ধরো তুমি কিছু না ভেবে মাটিতে একটা কাঠি পুঁতেছো, আর হঠাৎ দেখলে একটা ফড়িং খালি খালি উড়ে এসে কাঠির ডগায় বসছে। এটা তো ভীষণ মজার ব্যাপার। কিন্তু তাই বলে তুমি সেটা দেখে যদি হো হো করে হাসো, তাহলে তো লোকে পাগল বলবে। হ্যাঁ, মানে এমন 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 জিনিস ও নজর করে, ও অবজার্ভ করে, যেগুলো দেখে ওর হাসি পায়, কিন্তু হয়তো অন্যান্য মানুষজনের খুব একটা হাসি পায় না। সেইটা ও মানে সেই ব্যাপারে ও সচেতন, সেই ব্যাপারটা ও লক্ষ্য করেছে। কিন্তু তা বলে মানে ও যে হাসির জিনিস খুঁজে পায় না তা নয়, ও কিন্তু পায়, কিন্তু ও একটু অন্যরকম ভাবে, অন্যরকম জিনিসপত্র দেখে, অন্যরকম জিনিস পছন্দ করে। তারপর কি বলছে, যেমন আমার এক পাগলা দাদু ছিলেন, আমি অবশ্য তাকে দেখিনি, কিন্তু বাবার কাছে শুনেছি তিনি নাকি কারণ টারণ না থাকলেও হো হো করে হাসতেন। এমনকি শেষে যখন পাগলামি খুব বাড়ার দরুন বাবা, ছোট কাকা, অবিনাশ কাকা এরা সব মিলে তাকে শেকল দিয়ে বাঁধছিল, তখনও নাকি তার হাসতে হাসতে পেটে খিল ধরার জোগাড়। পেটে খিল ধরা মানে প্রচণ্ড হাসি, মানে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যায় বলে না, সেরকম। তো বলছে একজন কোনো দাদু ছিলেন, যিনি হয়তো মানে পাগল ছিলেন, সুস্থ মস্তিষ্কের ছিলেন না, তাই জন্য এমন বেশি বাড়াবাড়ি করতো বা এমন বেশি তখন খুব হাসতো, এবং তাকে নাকি মানে কেউ জানতো না, কোনোদিনও সে কারোর সঙ্গে কোনো কোথাও বোঝাতে পারেনি যে সে কেন হাসছে। এবং ওনার বয়সকালে যখন অনেক বেশি হাসতেন বা অনেক বেশি পাগলামি করতেন, তখন ওকে শেকল দিয়ে বেঁধে রাখতো ওর মানে পরিবার পরিজন। মানে খুবই কষ্টের কথা একটা বলছে আসলে, কিন্তু এরকম হতো সত্যি। কারণ এবং বাড়ির লোকেরাও তখন হয়তো সবাইকে তো মানে সব রকম চিকিৎসা তো সম্ভব ছিল না, তাই জন্য বাড়ির লোকেরা বাধ্য হয়ে কি করতো, তাকে বেঁধে রাখতো যাতে অন্য কেউ বিব্রত না হয়, অন্য কারোর কোনো অসুবিধা না হয়। সেই জন্য ওনাকে বোধহয় বেঁধে রাখতো। খুব কষ্টের কথা, কিন্তু বলছে যে সেই দাদু নাকি তখনও ভীষণ হাসতো। মানে ও যে পাগল নয় বা পাগলদের মতো হাসতে চায় না, সেটা এই বয়সে ওর মাথায় ও খুব ভালো করে ঢুকিয়ে নিয়েছে যে পাগলরাই বোধহয় এরকম হাহা করে অকারণে হাসে। তো যাই হোক, আসল কথা কি জানো, আমি যেসব জিনিসে মজা পাই সেসব জিনিস হয়তো বেশিরভাগ লোকের চোখেই পড়ে না। এটা শুরুতেই বললাম আমি তোমাদের, যে ও যে অন্যরকমভাবে ভাবে, দেখে, চিন্তা করে, সেটাই ও বলছে। আমার বিছানায় শুয়ে শুয়েই তো কত মজার জিনিস দেখি আমি। মাঝে মাঝে জানলা দিয়ে শিমুলের বিচি ঘরে উড়ে আসে, তাতে লম্বা রোঁয়া থাকে, আর সেটা এদিক ওদিক শূন্যে ভেসে বেড়ায়। সে ভারী মজা। একবার হয়তো তোমার মুখের কাছে নেমে এলো, আর তুমি ফু দিতেই হুশ করে চলে গেল কড়িকাঠের কাছে। কড়িকাঠ মানে সিলিং আর কি। হ্যাঁ, তো বলছে যে ও যেসব জিনিসগুলো নজর করে সেগুলো তো সবাই দেখেই না, সেগুলো দেখেও হাসির জিনিসও পায়। কীরকম একটা বলছে যে আমি বিছানায় শুয়ে অনেক কিছুই দেখতে পাই। যেমন জানলা দিয়ে ওর ঘরে শিমুল ফুলের বিচি ঘরে উড়ে এসে, সেই বিচিতে আবার সরু সরু রোয়া থাকে বা আঁশ থাকে আর কি। হ্যাঁ, তো সেটা যখন এদিক ওদিক শূন্যে মানে শূন্য মানে হচ্ছে হাওয়ায় আর কি ভেসে বেড়ায়, আর ওর মুখের কাছে আসলে ও ফু দিলে ও সেটাকে উড়িয়ে আবার আকাশে মানে ছাদ অবধি আর কি, ঘরের ছাদ অবধি পাঠিয়ে দিতে পারে। তো সেই জিনিসটা ওর কাছে ভীষণ মজা লাগে। তো এরকম অদ্ভুত অদ্ভুত জিনিস মানে ফড়িং দেখে, ফড়িং কাঠির ডগায় এসে বসছে বারবার। হ্যাঁ, আবার লাফ দিয়ে উড়ে চলে যাচ্ছে, আবার মানে ফেরত আসছে, অথবা এই শিমুলের বিচি ঘরে আসছে এবং সেটাকে ফুর দিয়ে দিয়ে আকাশ ছাতে উড়িয়ে দিচ্ছে। সেই জিনিসগুলো ওর কাছে মজাদার জিনিস। মানে সবসময় যে জোকার দেখেই হাসতে হবে বা কেউ পড়ে গেছে সেই সব দেখেই হাসতে হবে তা না, ও কিন্তু অন্যরকমভাবে পৃথিবীটাকে দেখতে পায়, ওর চোখটা আলাদা। বাচ্চাদের কিন্তু সত্যিই বলে লেখকরা যে তাদের দেখার চোখ আলাদা, তাদের অনুভব করার চোখ আলাদা। তারা এমন এমন জিনিস ভাবতে পারে, চিন্তা করতে পারে, যেটা আমরা ভাবি না। আমরা হট করে বয়স হয়ে গিয়ে আমাদের মাথাটা এমন বাধাগতে বা এমন একটা একই রকম পথে হাঁটতে থাকে যে আমরা অন্যভাবে জিনিসপত্র আবিষ্কার করতে পারি না। বাচ্চারা তো নতুন, ওরা প্রথম দেখছে, তাই ওরা এমন এমন জিনিস আবিষ্কার করে, সেগুলো পরবর্তীকালে মানে যদি মানুষের সামনে আসে তখন সেটা অন্যরকম হয়ে যাবে আর কি, মানে অন্যভাবে আর কি। সেটা তখন সেটা মানুষের সামনে এসে তখন মানুষ বুঝতে পারে আরে এই জিনিসটা তো আমরা কখনো দেখিনি, কিন্তু সেটা বাচ্চারাই কিন্তু আসলে প্রথম দেখে। বহু ক্ষেত্রে এরকম ঘটনা হয়েছে। শেষ প্যারাগ্রাফটা আজকের পড়ছি। আর জানলার মাথায় যদি একটা কাক এসে বসে, তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে তো ঠিক যেন মনে হয় সার্কাসের সং। আমি তো কাক এসে বসলেই নড়াচড়া বন্ধ করে কাঠ হয়ে পড়ে থাকি, আর চোখ দিয়ে কাক পাওয়া যায় তামাশা দেখি। তো আরও একটা ও কিসে মজা পায় তার ঘটনা বলছে, জানলা দিয়ে গাছের ডালে কাক বসে থাকছে, সেটা দেখলে ওর খুব মজা লাগে, মনে হয় সার্কাসের সং মানে হচ্ছে জোকার বা ক্লাউন। তো সে কাক একটু নড়ে চড়ে চোখ টানা ঝাপটায়, চোখ পিটপিট করে, সেইটা দেখতে ওর ভীষণ মজা লাগে। তামাশা মানে হচ্ছে মজা। হ্যাঁ,
তো কখনো একদম মানে একদম কাঠ হয়ে মানে একদম না নড়ে চড়ে শুয়ে থাকে, যাতে চোখ জাস্ট আর চোখটা অল্প করে খুলে আর কি, আর চোখ না অল্প করে খোলা, সেটা দেখে ও কাককে নজর করতে থাকে, অবজার্ভ করতে থাকে, এবং ভীষণ মজা লাগে ওর সেটা। তো সে আবার প্রমাণ করছে যে সদাশিব একটু অন্যরকম, সবার থেকে আলাদা। অবশ্যই আমায় যদি জিজ্ঞাসা করো যে সবচেয়ে বেশি মজা কিসে পাই, তাহলে আমি বলবো পিঁপড়ে। এখন অবশ্যই শুধু মজা বললে ভুল হবে, কারণ এখন না থাক, আগেই যদি আশ্চর্য ব্যাপারগুলো বলে দিই তাহলে তো সব মাটি হয়ে যাবে। তার চেয়ে বরং শুরু থেকেই বলি, এইখানে শেষ করবো, এবং শুরু থেকে কি বলছে সেটা আগামী সপ্তাহে আমরা শুরু করব। পিঁপড়ে নিয়ে কিছু একটা মজার ঘটনা, এইটুকুনি বোঝা যাচ্ছে। পিঁপড়েটা ওর কি সেটা বলেনি, এখন শুধু মজা বললে ভুল হবে, কারণ এখন না থাক। আশ্চর্য ব্যাপারগুলো এখন বলবে না, এটা পরে বলবে, সেটা আমরা পরের দিন জানতে পারবো। আপাতত আমি ইংলিশটা পড়ে নিচ্ছি। Hello all, hope you are doing good. After many weeks, today I am going to start a short story which will span over a few weeks. It's a long story, and in one video or one episode I can't go on for very long. Obviously it's not possible to drag it on, and it will not be interesting also. I want to take you through the story without any hurry. This week is also again about the Ray family, but again there is something new. It is something that I had been thinking of for quite some time, but it didn't somehow materialize. So today I will bring to you Satyajit Roy, son of Sukumar Roy. I have often said that besides a world-renowned filmmaker, he was an amazing author also, and wrote many amazing stories and passages. He created one of the most loved detectives of Bengal, that is Feluda. Someday I hope that I am able to bring him to you also. This book also has some stories of Satyajit Roy and Feluda. Let's see if I can get it somewhere. And he also wrote many stories which appeal to readers across ages. So you can read it when you are a teenager, you can read it when you are a youth, and you can read it even when you are an adult, and also as an aged person. These are like timeless stories. So today I'll read to you the story Shodanonder Khudey Jogot. It is a story about a young boy Shodanonder and his small world. Shodanonder means someone who's always happy. Khudey means small, and Jogot means world. So what I will do is I'll start with reading the story, and with each paragraph I will discuss it and then go on to the next paragraph. So this is how the story goes. আজ আমার মনটা বেশ খুশি খুশি, তাই ভাবছি এই বেলা তোমাদের সব ব্যাপারটা বলে ফেলি। আমি জানি তোমরা বিশ্বাস করবে, তোমরা তো আর এদের মতো নাও। এরা বিশ্বাস করে না, এরা ভাবে আমার সব কথাই বুঝি মিথ্যে আর বানানো। আমি তাই আর এদের সঙ্গে কথাই বলি না। The story is written in Shodanander's voice, and it is as if he is narrating this story. He starts by saying that he is very happy today, and he has decided to share the special incident with the readers today. He feels that us readers, who probably are expected possibly to be young kids like him, we will believe him. The readers are not like all others who don't believe him and think Shodananda is lying and he's cooking up stories. He is so upset with others, it possibly refers to adults, that he has decided not to talk to them. The second paragraph. এখন দুপুর, তাই এরা কেউ আমার ঘরে নেই, বিকেল হলেই আসবে। এখন আছি কেবল আমি আর আমার বন্ধু লাল বাহাদুর সিং। কাল কি ভাবনাটাই ভাবিয়েছিল আমাকে। ও যে আবার ফিরে আসবে তা ভাবতেই পারিনি। ওর ভীষণ বুদ্ধি, তাইও পালিয়ে বেঁচেছে। আর কেউ হলে এতক্ষণে মরে ভূত হয়ে যেত। It says that it is afternoon at that time when he is talking, when he's talking to his readers, and none of those others are in his room. They will come later in the evening. Now it's only S and his friend Lal Bahadur Singh in the room, and yesterday S was very worried because of Lal Bahadur Singh. He wasn't sure if Lal Bahadur Singh would come back safe. He knows that Lal Bahadur Singh is very intelligent, and that's why Lal Bahadur Singh could save himself. Anybody else would have surely perished. এই দেখো, বন্ধুর নামটা বলে দিলাম আর আমার নিজের নামটাই বলা হলো না। আমার নাম শ্রী সদানন্দ চক্রবর্তী। শুনলেই দাড়িওয়ালা বুড়ো বলে মনে হয় না? আসলে আমার বয়স কিন্তু 13। নাম যদি বুড়োটা হয় তো আমি কি করব? আমি তো আর নিজের নাম দিইনি, দিয়েছিলেন আমার ঠাকুমা। So he exclaims in the next paragraph that he has told the readers about his friend's name but not his own. He adds by saying that his name is Shodananda Chakraborty, and requests the readers not to think of him as an old bearded man, because his name sounds so heavy and serious. He's just a 13-year-old, and says that he can't be blamed for an old-fashioned name because it was his grandma who had named him. অবশ্যই যদি উনি আগের থেকে, so I'll read the next 2 paragraphs. অবশ্যই যদি উনি আগে থেকে টের পেতেন যে নামটার জন্য আমার খুব মুশকিল হবে, তাহলে নিশ্চয়ই অন্য নাম দিতেন। উনি তো আর জানতেন না যে সবাই খালি আমার পিছনে লাগবে আর বলবে তোর নাম না সদানন্দ,
তবে তুই এমন গোমরা ভূত কেন রে? মুখে হাসি বুঝি তোর পুষ্টিতে নেই? সত্যি এতে যদি একটুও বুদ্ধি থাকে, খালি খ্যাঁক খ্যাঁক করে খ্যাঁকশিয়ালের মতো হাসলেই বুঝি আনন্দ বোঝায়? সব রকম আনন্দ কি আর হাসা যায়, না হাসা উচিত? So he says that his grandma would have surely avoided naming him with such a name if she knew how much trouble he has to go through because of his name. She didn't know that how much his friends teased him because of his name, saying that why didn't Shodanonder always laugh as his name suggested, and instead maintained a frown. He thinks his friends are foolish to think that only if someone laughed all the time would it suggest that the person is happy. He questions that every time one is happy, it might not be possible to laugh to show it off, and sometimes it might not be even possible to laugh even if you are happy. Here S seems to be a very matured, very thoughtful boy. যেমন ধরো তুমি হয়তো কিছু না ভেবে মাটিতে একটা কাঠি পুঁটেছো আর হঠাৎ দেখলে একটা ফড়িং খালি উড়ে উড়ে এসে কাঠির ডগায় বসছে। এটা তো ভীষণ মজার ব্যাপার, কিন্তু তাই বলে তুমি সেটা দেখে যদি হো হো করে হাসো তবে তো লোকে পাগল বলবে। যেমন আমার এক পাগলা দাদু ছিলেন, আমি অবশ্য তাকে দেখিনি, কিন্তু বাবার কাছে শুনেছি তিনি নাকি কারণ টারণ না থাকলেও হো হো করে হাসতেন। এমনকি শেষে যখন পাগলামি খুব বাড়ার দরুন বাবা, ছোট কাকা, অবিনাশ কাকা এরা সবাই মিলে তাকে শেকল দিয়ে বাঁধছিল, তখনও নাকি তার হাসতে হাসতে পেটে খিল ধরার জোগাড়। So in the next paragraph he says that, for example, if someone has stuck a stick on the ground and the grasshopper is repeatedly coming back to sit on it, it might be very funny for S, but if he loves seeing that, and that others might consider him insane. He remembers a distant grandfather of someone in his family who wasn't sane and would often laugh without reason as Shodanander's father recollected and told him the story. Towards his last days, that grandfather's insanity was serious and he had to be tied with a chain by his father and two other uncles, and even then the grandfather was rolling on the floor laughing. It means that Shodananda associates laughing without reason with insanity. So he, as I said, he turns out to be a very, very matured person. In the next paragraph, আসল কথা কি জানো, আমি যেসব জিনিসে মজা পাই সেসব জিনিস হয়তো বেশিরভাগ লোকের চোখেই পড়ে না। যেমন বিছানায় শুয়ে শুয়ে তো কত মজার জিনিস দেখি আমি। মাঝে মাঝে জানলা দিয়ে শিমলের বিচি ঘরে উড়ে আসে, তাতে লম্বা রোঁয়া থাকে, আর সেটা এদিক ওদিক শূন্যে ভেসে বেড়ায়। সে ভারী মজায়। আমি হয়তো একবার হয়তো তোমার মুখের কাছে নেমে এলো আর তুমি ফু দিতেই হুশ করে চলে গেল কড়িকাঠের কাছে। So he says that he finds such things funny which most other people might not even notice. He notices some of these things as he is lying on the bed. When the seed of the shimul flower, which has some lashes on its sides, it floats inside his room and comes close to his mouth, and Shodananda blows it away towards the ceiling. It is a really funny thing for him. আর জানলার মাথায় যদি একটা কাক এসে বসে তার দিকে যদি কিছুক্ষণ তাকিয়ে থাকলে ঠিক যেন মনে হয় সার্কাসের সং। আমি তো কাক এসে বসলেই নড়াচড়া বন্ধ করে কাঠ হয়ে পড়ে থাকি আর চোখ দিয়ে কাক বাবাজির তামাশা দেখি। In this paragraph he says that he stares long at a crow who is sitting on the branch of a tree near his window. He feels it looks similar to a clown from the circus to him. Whenever there is a crow nearby, it lies still like a statue and peeks at the crow to watch its antics. The last paragraph for today. অবশ্যই আমায় যদি জিজ্ঞাসা করো যে সবচেয়ে বেশি মজা কিসে পাই, তাহলে আমি বলবো পিঁপড়ে। এখন অবশ্যই শুধু মজা বললে ভুল হবে, তার কারণ এখন না থাক, আগে যদি আশ্চর্য ব্যাপারগুলো বলে দিই তাহলে সব মাটি হয়ে যাবে, তার চেয়ে বরং সুখ থেকেই বলি। So here Shodananda says that he finds the maximum fun watching ants, and now however it's not just the fun factor but there is something else, but he doesn't want to spill the beans right away by disclosing the surprise factor of the incident right now. Instead he prefers to start from the beginning. So what does he start from the beginning? We have to wait for the next week. We'll stop today here. We'll get to know what happened at the start later. I can tell you that it is one of the most fantastic stories that I had read as a child and even as an adult. It is a story of hope for me, and I wanted to share it with you all. As I always say in the end, like, share, subscribe, comment, and keep Bangla in your hearts. I will see all of you in the next week. তাহলে এখানেই শেষ করি। সদানন্দের জগতে এর পরে আসল ঘটনাটা কি হলো পরের সপ্তাহে আমরা শুরু করব, আসল কথাটা জানা। আর আজকে এখানেই শেষ করছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট, সবাই ভালো থেকো আর মনের মধ্যে বাংলাকে সব সময় সামলে যত্ন করে রেখো। টাটা।